আপনাদের মধ্যে যারা ভোট নিয়ে বিপদে পড়েছেন, বিশেষ করে যারা ডিলিট হয়ে গিয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন এবং বর্তমানে ট্রাইব্যুনালে আছেন, যারা তেমন কোনো লেগাসি ডকুমেন্ট হিসেবে জমির দলিল যেটা গ্রাহ্যই করছে না, ইত্যাদি অনেক কিছু তো রয়েছে, কিন্তু একটা বৈধ লেগাসি ডকুমেন্ট আপনি শো করতে পারছেন না। আমি আজকে সেই উপায়টাই আপনাদেরকে দেখাবো যে আপনি কত সহজে একটা লেগাসি ডকুমেন্ট, যেটা এই সরকার এবং এই ইনস্টিটিউশন ইসিআই এর দেওয়া, সেটা অতি সহজে সার্টিফাই কপিটা পেতে পারেন। আপনারা যে স্ক্রিনে দেখছেন এটা একটা সার্টিফাইড কপি। এই সার্টিফাইড কপিটার পাওয়ার যে ফুল প্রসেস সেটা আমি বলে দিচ্ছি, অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি এবং যে ফর্মগুলো সেগুলো টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আপনারা অতি সহজে, আমি যে লিঙ্কগুলো দিয়েছি ভোটার লিস্ট ডাউনলোড করার, ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেখানে যাবেন। আপনার এলাকার যে ভোটার লিস্ট রয়েছে, যে সালেরটা আপনি চান 1952 থেকে চেক করতে পারেন। যে সালে আপনার বাবার, আপনার ঠাকুরদার, আপনার ঠাম্মার, আপনার দাদু দিদা, যার খুশি আপনি যারটা চান, আপনার কাকা কাকিমা পাড়া প্রতিবেশীদের যাকে আপনি সাহায্য করতে চান বা যারটা আপনার প্রয়োজন লেগাসি ডকুমেন্ট হিসেবে 1952 সালে ভোটার লিস্ট, 56 ভোটার লিস্ট, 60, 62, 66, 71-এর ভোটার লিস্ট কিংবা 95, 94, 93-এর ভোটার লিস্ট, যেটা আপনার চাই, যেটা আপনাকে, আপনি যে যুক্তিটা খাড়া করতে চাইছেন যে আপনি এখানকার প্রাক্তন ভোটার, দীর্ঘদিনের ইতিহাস রয়েছে আপনার এই দেশে ভোট দেওয়ার, যদিও 2002 সালে যে কোনো কারণবশত আপনি হয় ভোট দেননি কিংবা দিয়েছেন, যে কোনো কারণেই হোক আপনার নামটাকে এসআইআর 2002-এর তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্যে আপনাকে যদি ডিলিট করে দিতে হয় বা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকতে হয়, তাহলে শুধুমাত্র অন্যান্য ডকুমেন্টের উপর ডিপেন্ড না করে আপনি একটা লেগাসি ডকুমেন্ট হিসেবে ইসিআই প্রদত্ত যে তালিকা সেটাকে ডাউনলোড করে নিয়ে এটাকে সার্টিফাই করে নিন। সার্টিফাই করে নেওয়ার পর এটা আপনার একটা অন্যান্য যে কোনো ডকুমেন্টের মতো ডকুমেন্টে পরিণত হবে। এবং আপনারা ভালো মতোই জানেন 1952, 56, 62, 71 এগুলো অনেক পুরোনো সাল, যেটা সাল টার্গেট দেওয়া হয়েছিল ইসিআইয়ের তরফ থেকে 1987, 1987, তার আগের যে কোনো একটা এরকম আপনি পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেই পিডিএফটা নিয়ে আপনি চলে যাবেন অফিসে, যে অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি, দেখাচ্ছি, দেখে নিন এবং বিস্তারিত খোঁজ খবর করুন। ফোন নাম্বারগুলো রয়েছে এখানে, এই ফোন নাম্বারগুলোতে ফোন করে খোঁজ করুন। তারপর সেখানে চলে যাবেন, গিয়ে আবেদন করে আসবেন। আবেদনটা আপনার ওখানে জমা করার পর 7 দিনের মধ্যে ওনারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিংবা আপনি ওনাদের যে নাম্বারটা আপনাকে দেওয়া হবে সেটাতে কন্ট্যাক্ট করে জানতে চাইবেন যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে কি না। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি একটা 10 টাকা দামের যে কোর্ট ফি স্ট্যাম্পগুলো আছে সেটা কিনে নেবেন, এবং এমনি যে পোস্টাল অফিসের যে স্ট্যাম্পগুলো আছে 5 টাকার, ওগুলো দুটো কিনে নিয়ে যাবেন আপনার সঙ্গে করে। যখন আপনি ওখানে যাবেন আপনার সার্টিফাইড কপিটা রেডি হবে, সেই স্ট্যাম্পগুলো ওখানে লাগিয়ে যিনি অফিসিয়াল রয়েছেন, উনি, যিনার হাতে অথরিটি রয়েছে, উনি সিল করে সার্টিফাই করে দেবেন আপনাকে কপিটা। আপনি হাতে নিয়ে আনন্দিত মনে বাড়ি চলে আসবেন। এবং আপনার আর স্ট্রং কোনো ডকুমেন্ট যদি নাও থাকে, আপনার সুপ্রিম কোর্টে আপনার এই দেশের যে লেগাসি ছিল, আপনারা যে বৈধ ভোটার, নামের বানানগুলোকে গুরুত্ব দেবেন না। নামের বানানে যদি ছোটোখাটো ভুল থেকেও থাকে, দ্যাট উইল নট বি আ বিগ ম্যাটার। এটা সুপ্রিম কোর্টে কোনো ম্যাটারই করবে না। ইভেন আপনাদের বলে রাখছি, যারা ছোটোখাটো নামের ভুলের কারণে এই ট্রাইব্যুনালে যে রয়েছেন এবং সেখান থেকে ডিলিট হওয়ার ভয় পাচ্ছেন, আপনারাও ভুলে যান। আপনাদের যদি ডেটা বেসটা ঠিক থাকে, ছোটোখাটো নামের বানানের ভুলের জন্য ট্রাইব্যুনালও আপনি ডিলিট করবে না। মিলিয়ে নেবেন কথাটা, সুপ্রিম কোর্ট তো করবেই না, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। এবং আসাম এনআরসির ক্ষেত্রে যে কেস, সেটা আমি আপনাদের দেখিয়েওছিলাম যে ওখানে দুটো নামের বিশাল বড় ডিফারেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এক ব্যক্তির দুটো আলাদা আলাদা নাম থাকা মানেই এই নয় যে তিনি ভারতীয় নন। অতএব আপনি যদি ভারতীয় হন এবং আপনার যদি এই সার্টিফাইড কপিটা থাকে, অন্য স্ট্রং তেমন কোনো ডকুমেন্ট আপনার যদি নাও থাকে, 2002-এর তালিকায় যদি আপনার নাম নাও থাকে, আপনি কিন্তু এটা যে কোনো জায়গায় ডকুমেন্ট হিসেবে প্রোভাইড করতে পারবেন এবং আপনার লেগাসিকে প্রমাণ করতে পারবেন। এবার নেক্সট প্রসেসটা ফলো করুন, যে কি কি আপনাকে করতে গেলে আর ওখানে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন, কারণ বুঝতেই পারছেন কতটা ইনফরমেটিভ এই ভিডিওটি। এবং প্রচুর প্রচুর মানে সারা বাংলার প্রায় সকলে চাইছে এরকম একটা উপায়, অনেকে অলরেডি উপায় পেয়েছে, তারা বের করেছে। এবং এই ভিডিওটিতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি নাম, অ্যাড্রেস লিখে দিচ্ছি, যিনি এই সম্পূর্ণ তথ্যগুলো এবং ফর্মসগুলো আমাকে পেতে সাহায্য করেছেন এবং আমাকে ফুললি বলার চলে এই পথে গাইড করেছেন। এই যে নামটা দেখুন,
উনি নদিয়ার বাসিন্দা, নাম হচ্ছে এমডি খাবির শেখ। বাকি ওনার অ্যাড্রেস আপনারা এই যে ভিডিওটা আমি দেখাতে চলেছি এখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটার সম্পূর্ণ ক্রেডিট আমি এমডি খাবির শেখকে দিচ্ছি, যিনি নদিয়ার বাসিন্দা। আপনারা কমেন্টে অতি অবশ্যই ওনাকে ধন্যবাদ দিন, কারণ আপনাদের যদি এই উপকার হয়ে থাকে এটা শুধুমাত্র ওনার জন্য। ভিডিওটি শেয়ার করুন যেন সকলে এই ভিডিওটা পায় এবং সকলের উপকার হয়। ধন্যবাদ। এবার স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ওল্ড ভোটার লিস্টের সেই সার্টিফাইড কপি, যেটা আমি আপনাদের তুলতে বলছি। 1952 সাল থেকে শুরু করে 1990 কিংবা তার পরবর্তী যে কোনো সালের এই সার্টিফাইড কপি আপনি তুলতে পারেন। কিন্তু বর্তমান প্রেজেন্ট যে সালগুলো চলছে এগুলোর সার্টিফাইড কপি তো দরকার নেই, কারণ এগুলো আমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, যদিও এগুলোকেও সার্টিফাই করা যায়। তো আমাদের যেটা সবচাইতে বেশি প্রয়োজন লেগাসি পেপারস হিসেবে, সেটা 1952 থেকে, যেহেতু আমাদের এখানে ইলেকশন শুরু হয়েছে, তো 1952 থেকে 56, তারপরে 60, 61, 62 থেকে শুরু করে 71, 75 ইত্যাদি যে কোনো সালে আপনার যদি রক্তের সম্পর্কের কেউ থেকে থাকে তো আপনিও এরকম সেই সার্টিফাইড কপিটা সংগ্রহ করে নিতে পারেন। সম্পূর্ণ প্রসেসটি শেষ অবধি দেখবেন, আপনি নিজেই এই সার্টিফাইড কপিটি তুলতে পারবেন। এবার কী লেখা থাকবে সেই সার্টিফাইড কপিতে দেখুন। প্রথমে আমি সবুজ কালি দিয়ে পার্সোনাল ইনফরমেশনগুলো একটু ঢেকে দিয়েছি। তো এখানে আপনার নাম এবং তারপরে আপনার ওই সময় যে গার্জিয়ান ছিল, হয় পিতা কিংবা স্বামী, ওনার নাম লেখা থাকবে, আপনার লিঙ্গ লেখা থাকবে এবং ওই সময় বয়স কত ছিল সেটা লেখা থাকবে। এবং উপরে দেখুন এখানে লিস্ট অফ ভোটার্স প্রিপেয়ার্ড ইন 1966 পার্ট নাম্বার 17, তারপরে সম্পূর্ণ অ্যাড্রেস আপনার ওই সময় যে বিধানসভা এলাকার অন্তর্গত যে অ্যাড্রেস থেকে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে থাকবে, নাম থাকবে। তখন এপিক কার্ড ছিল না, এপিক নাম্বারও ছিল না, স্বাভাবিকভাবেই সেটা এখানে উল্লিখিত থাকবে না। তো এটা হচ্ছে দেখুন একদম রিসেন্ট টাইমে তোলা। আপনাদেরকে একটু বড় করে দেখাই সালটা। এই যে নিচে সিগনেচারটা আছে, সার্টিফাইড টু বি ট্রু কপি যে লেখা আছে, তার নিচে লাল কালি দিয়ে দেখুন যিনার কাছে অথরিটি আছে তিনি এখানে সিগনেচার করেছেন এবং 9/4/2026 এপ্রিল মাসের 9 তারিখে এই সার্টিফাইড কপিটি হাতে পাওয়া গিয়েছে। এবার সম্পূর্ণ প্রসেসটা দেখুন এবং জানুন যে আপনি কিভাবে তুলবেন। সার্টিফাইড কপিটি তুলতে যাওয়ার আগে যে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, তার মধ্যে এটি একটি এক্সেল শিট। এই এক্সেল শিটে কী লেখা আছে, আপনি এই কাজটা যে কোনো একটা সাদা খাতায় দাগ টেনে করবেন। তো প্রথমে বাঁ দিকে লেখা আছে সাল, অর্থাৎ যে সাল থেকে আপনি ওই ব্যক্তির নাম খুঁজছেন। পরপর 52 থেকে 71 অবধি লেখা হয়েছে, আপনি চাইলে তারও পরে লিখতে পারেন বা তারও পরে আপনি নামগুলোকে খোঁজ করতে পারেন ওখানে গিয়ে। কিন্তু 1971-এর পরে যেহেতু অ্যাভেলেবেল নেই, 95, 94 আমি দিয়েছি, সেগুলো আপনি চাইলে সার্টিফাইড কপি তুলতে পারেন। তো প্রথমে বাঁ দিকে একদম লিখবেন ইয়ার, কোন সাল, এবং তারপরে দেখুন এখানে উপরে সুন্দর করে লেখা আছে সম্পর্ক, দাদু, দাদি ইত্যাদি। আপনি এখানে যার খুঁজছেন, আপনি এটি কিন্তু আপনার জন্য এই পেজটা প্র্যাকটিস করার জন্য, তো এখানে সম্পর্কটা লিখে নেবেন। ধরুন আপনি খুঁজছেন আপনার বাবার, সেটা লিখবেন, আপনার ঠাকুরদার সেটা লিখবেন, আপনার ঠাকুমার সেটা লিখবেন, দাদু, দাদি ইত্যাদি সম্পর্কগুলো এভাবে আপনি লিখে নিতে পারেন। এবার দেখুন প্রথমে 1952 সালে আমি খুঁজলাম, পেলাম আমার দাদুর নাম 42 নম্বর পেজে। 1952 সালের যে তালিকা তার 42 নম্বর পেজে সিরিয়াল নাম্বার 334-এ পেয়েছি আমার দাদুর নাম। আচ্ছা, এবার দাদির নাম পেয়েছি 1952 সালে, ওনার নাম ছিল 40 নম্বর পেজে, সিরিয়াল নাম্বার 131 এবং পার্ট নম্বর ওই সময়ে এই যে এখন যেমন নিউমেরিক্যালি লেখা হয় ওই সময় অ্যালফাবেটিক্যালি লেখা হতো, দেখুন পার্ট নম্বর ছিল GA এইভাবে। এরপরে 1956-তে আবার দাদুর নাম পেয়েছি 105 নম্বর পেজে 337 নম্বর সিরিয়ালে, আবার দাদির নাম পেয়েছি 103 নম্বর পেজে 122 নম্বর সিরিয়ালে। এইভাবে আর বোঝাতে হবে না আপনাদের, আশা করি বুঝে গিয়েছেন। এইভাবে যে ব্যক্তির নাম আপনি খুঁজছেন, কত সালের, কত পেজ নাম্বারে, কত সিরিয়াল নাম্বারে তিনি রয়েছেন, এইভাবে লিখে নিয়ে যাবেন, কারণ এই তথ্যটা আপনাকে ওখানে গিয়ে সরবরাহ করতে হবে। আপনি ওনাদের হাতে এই টিকিটটা ধরিয়ে দেবেন, তাহলে ওনারা বুঝে যাবেন। এবার একটা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা দেখুন কেমন এবং কিভাবে ফিল আপ করতে হবে। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে সেই ফর্ম যেটা আপনাকে ডিরেক্টরেট অফিসে গিয়ে ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে, কিন্তু এখানে ডেটাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। তেমন জটিল কিছু নয়, আপনার নাম, ঠিকানা ইত্যাদি লিখতে হবে, বেশি জটিল কিছু নয়। আমি ফ্রেশ ফর্মটা আপনাদের দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেশ ফর্ম,
এই ফ্রেশ ফর্মটার একটা ফ্রেশ কপি, এটা হচ্ছে ফ্রেশ কপি। আমি সাইজ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না, কারণ ওখানে মানুষ অভিযোগ করে যে ফর্মগুলো ঠিকঠাক পাওয়া যায় না, ভেতরে চলে যায়। কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে আপনারা এই ফর্মটা সংগ্রহ করে নিতে পারেন। যদি নাও নেন ক্ষতি নাই, কারণ এটা ফিল আপ করতে হবে আপনাকে ওখানে গিয়ে, এবং ওখান থেকে আপনাকে এটা প্রোভাইড করে দিয়ে দেওয়া হবে। শুধু আপনি যদি বাড়িতে এটা এক কপি দেখে নিয়ে রাখেন, তাহলে কি কি লিখতে হবে, কি কি ডকুমেন্ট আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। ভিডিওটি দেখতে থাকুন, শেষ অবধি দেখুন, আপনার লেগাসি পেপারস অতি অবশ্যই আপনি জোগাড় করতে পারবেন।